আমরা বারবার বলছি, বাংলার জনগণ খুব ভয়াবহ এবং তারা সময় পেলে কারো পিঠের চামড়া রাখে না। সুতরাং এদেরকে বলবো, ছাত্র জনতার লাশের উপরে দাঁড়িয়ে থাকার যে রাজনীতি তোমরা করেছো, এর চাইতে দেশবাসীর কাছে ক্ষমা চাও, আওয়ামী লীগের কাছে ক্ষমা চাও, ৩২ নম্বরে গিয়ে সেখানে গিয়ে নিজের পাপ মোচন করো। অবশেষে দেখা যাবে, তখন আমরা সিদ্ধান্ত নেব কি করব, কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ। মহান সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বঙ্গবন্ধুর কন্যাকে বাঁচিয়েছেন, বাংলাদেশকে বাঁচাতে তিনি বাঁচাবেন, আবারও আসবেন এবং এদের সকলকে সমূলে উৎপাটিত করবেন। কেন মেটিকুলাসলি চক্রান্তে শুরু থেকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে? কেন শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস অপশক্তিদের টার্গেট, নাকি শুধুমাত্র শেখ হাসিনা টার্গেট? সেই কারণ নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। আমাদের সাথে আমাদের যিনি অতিথি আছেন তাকে আমি কথা না বাড়িয়ে প্রশ্ন করা শুরু করতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে অনেক দোষ ত্রুটি আলোচনা করা হয়। তো সেই দোষ ত্রুটির মধ্যে যে কথাটি গত 15-16 বছর ধরে জনগণকে বলে এসছে সবাই, একটি হচ্ছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। যত চুক্তি হয়েছে তার মানে একটি চুক্তিও বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের জন্য নয়, সবকিছু ভারতের জন্য। এবং আমি নাম প্রকাশ না করে বলছি, একজন আইন উপদেষ্টা বলেছেন, বহুবার বলেছেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে থাকে এবং সেটি বঙ্গবন্ধুর সরকার সেটিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এই সমস্ত প্রচারণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে একটি জনরোষ তৈরি করা হয়েছে। বলুন আপনার জবাব। দেখুন, আপনি একটা কথা এখানে বলেছেন যে শেখ হাসিনা কেন টার্গেট। শেখ হাসিনা এই নামটি শুধুমাত্র তিনি একজন রাজনীতিবিদ বা বাংলাদেশের রাজনীতির একজন খ্যাতিমান তারকা বা দেশের প্রধানমন্ত্রী বা সেই হিসেবে কিন্তু রাজনৈতিক আমাদের যে ইকোসিস্টেম সেখানে কিন্তু দেখা হয় না। শেখ হাসিনাকে দেখা হয় একেবারে সিম্বলিক একটি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ তিনি প্রতিনিধিত্ব করছেন একটা বিশাল ইকোসিস্টেমের। সেটা হচ্ছে প্রথমত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি যে একটা এলিট সমাজ সবসময় রাষ্ট্র পরিচালনা করে এসছে বাংলাদেশে, এবং এলিট সমাজের যা যা প্রয়োজন সেভাবে করে তারা পলিসি দিয়েছে, সেই পলিসি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রকে যেভাবে করে পরিচালিত করে সাধারণ মানুষের দুয়ারে নিয়ে গিয়েছেন, দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে এই যে একটা অংশ, যে মেহনতি মানুষের রাজনীতির যেই প্রতিনিধিত্ব, সেটা শেখ হাসিনা করেন। এক। দ্বিতীয় জিনিস হচ্ছে আদর্শিক জায়গাতে তিনি যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে, আওয়ামী লীগের রাজনীতিবিদ বা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে বা আওয়ামী লীগের রাজনীতি যে তিনি করেছেন তা নয়, তিনি মুক্তিযুদ্ধের আদর্শ, আমাদের যেই চেতনার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে এই সংবিধান, এই বাংলাদেশ এবং আজকের যে অস্তিত্ব, এই রাষ্ট্র, সেটা ধারক এবং বাহক হিসেবে আমরা অনেকে অনেক কিছু কিন্তু দাবি করি। কিন্তু একজন শেখ হাসিনাই কিন্তু সেই গণ দাবিকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে শুরু করে সাম্প্রদায়িক শক্তিগুলোর বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তিটা ওখানে আছে, সেটার কিন্তু একমাত্র প্রতিনিধিত্ব করছেন তিনি। কেউ কিন্তু সেখানে তাকে যে প্রতিনিধিত্ব করতে হবে সেই দায়িত্ব কিন্তু মানে এমন না যে অন্য কেউ নিতে পারতো না, কিন্তু কেউ সেই সৎ সাহসটা দেখায়নি, দেখিয়েছেন একমাত্র তিনি। সুতরাং তিনি শত্রু। তৃতীয়ত, তিনি সাম্রাজ্যবাদী শক্তি, যারা চায় আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে ভারতের দুই পাশে দুটো জঙ্গি রাষ্ট্র সৃষ্টি করে ভারতকে এবং মিয়ানমারকে এবং চীনকে ব্যতিব্যস্ত রাখবে, যুদ্ধ বিগ্রহ ধ্বংস ইত্যাদি, এবং তাদের অস্ত্র বিক্রি করবে, তাদের সামরিক ঘাঁটি করবে। এই যে একটা নব্য সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তাদের দাবি দেওয়ার প্রতি মাথা নত না করে দেশের জনগণের জন্য কাজ করার যেই রাজনীতিবিদ, যেই ব্যক্তিটা করে যাচ্ছেন, তার নাম শেখ হাসিনা। সুতরাং স্বাভাবিকভাবে তাদের টার্গেটটাই হবে তিনি। এবং আপনি দেখবেন 5ই আগস্ট কিন্তু তারা যে সরকার শুধু উৎখাত করার পরিকল্পনা করেছিল তা নয়,
তাদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল বিভ্রান্তির সৃষ্টি করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবনে রেখে দিয়ে সেইখানে সেই মবকে পাঠিয়ে তাদেরকে হত্যা করা। দেখুন, আমাদের কাছে তথ্য আছে, অনেকগুলো সংস্থা কর্তৃক এমনকি বাহিনী কর্তৃক তাদেরকে আশ্বস্ত করা হলো যে পরিস্থিতি খুব কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে, আপনারা গণভবনে অবস্থান করুন। কিন্তু সৌভাগ্যবশত কিছু অফিসারের মানে স্মার্টনেসের কারণে, তাদের তথ্যের কারণে এবং তাদের ক্ষিপ্রতার কারণে তারা প্রাণে বেঁচেছেন। তাদের লক্ষ্য ছিল যে 15ই আগস্টের মতন 5ই আগস্ট এই দুজনকে হত্যা করে এই বাংলাদেশ থেকে, এই উপমহাদেশ থেকে অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি, প্রগতিশীল রাজনীতি এবং জনমানুষের রাজনীতির কবর রচনা করা। সুতরাং তাই আমি বলছি যে এই যে শেখ হাসিনাকে ধ্বংস করার যে মানে হত্যা করার যে পরিকল্পনা, ওটার মধ্যে কিন্তু ইউনূস এবং তার যে সাম্প্রদায়িক শক্তি জামায়াত ইসলামী, হিজবুত তাহরির, যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। এবং এটা কিন্তু এখন নয়, 21শে আগস্টও কিন্তু এই শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো ব্যক্তিকে কিন্তু এইভাবে করে হত্যা করার প্রচেষ্টা এর আগে কখনো হয়নি। বেগম খালেদা জিয়ার কথা বলুন, তিনি বাংলাদেশে 3বার প্রধানমন্ত্রী ছিলেন তো, একবার 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন যদিও বা, কিন্তু তাকে তো এভাবে করে হত্যা করার চেষ্টা কখনো করা হয়নি। জেনারেল এরশাদ সাহেব রাজনীতিতে ছিলেন, সিভিলিয়ান হিসেবে রাজনীতিতে ছিলেন, তাকে হত্যা করার চেষ্টা করা হয়নি। তারেক রহমান রাজনীতি করেছেন, অনেকেই রাজনীতি করেছেন, রাজনীতিতে অনেকেই এসেছেন, কিন্তু কবার একজন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে? দেখুন, এটা হচ্ছে এই অপরাজনৈতিক শক্তির 1 নম্বর তাদের যে টার্গেট শেখ হাসিনা। তার ব্যাপারে তো এখন সমালোচনার নাম করে অনেক আলোচনা করছে, তারা তাকে একটা নাম দিয়েছে, হ্যাঁ, নানান ভাবে স্বৈরাচার বলছে। আরে ভাই, সারা বিশ্ব যাকে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তোমার পিআর এজেন্সির মাধ্যমে শেখ হাসিনার কিছুই তোমরা করতে পারবে না। আল্লাহ পাক মানে মহান সৃষ্টিকর্তা তাকে বারংবার রক্ষা করেছেন। 75-এ 15ই আগস্ট যেমনি রক্ষা করেছেন, 21শে আগস্ট তেমনি রক্ষা করেছেন। চট্টগ্রামের সেই জানুয়ারি মাসে চট্টগ্রামে আমাদের সেখানে পুলিশকে দিয়ে সরাসরি গুলি করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেখানে তাকে রক্ষা করেছেন। এবং 5ই আগস্ট সর্বশেষ রক্ষা করেছেন। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, রাখে আল্লাহ মারেকে। সুতরাং যাকে সৃষ্টিকর্তা রক্ষা করেন, তার মাধ্যমে এই বাংলাদেশকে আবারও রক্ষা করবেন তিনি। একদম। আমরা পরের প্রশ্নে যাই। বলা হয় উনি ভীষণ আপোষহীন, ভীষণ একপক্ষা, ভীষণ স্বাধীন চেতা। উনি কারো চোখ রাঙানিতে ভয় পান না, কারো কথা শুনতে চান না। ওনার কাছে যেটা মনে হয় বাংলাদেশের জন্য ভালো, উনি সেটাই করেন। উনি ওয়ার্ল্ড ব্যাংককে পাত্তা দেননি, উনি জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন সাম্রাজ্য কারো কথায় পদানত হননি, মাথা নত করেননি। ওনাকে কেউ মানে ডক্টর ইউনূস আজকে যে যা কিছুর বিনিময়ে ক্ষমতা উৎখাত করে ক্ষমতা দখল করেছে, সেরকম আশ্বাস তো ওনাকে বলা হয়েছিল। তিনি বলেছিলেন তিনি বঙ্গবন্ধুর কন্যা। অবশ্যই। এবং তিনি অ্যাকচুয়ালি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেননি, বরঞ্চ ভারত এবং মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে নিজের ভূখণ্ডের সমপরিমাণ জলসীমা, সমুদ্র সীমা অর্জন করেছেন। এর আগে তো বহু সরকার ছিল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গত 15 বছর ছিল, কিন্তু দেখাক বেগম খালেদা জিয়া সরকার ভারতের কাছ থেকে বা মিয়ানমারের কাছ থেকে 1 ইঞ্চি জমি, প্রাপ্য জমি নিতে পেরেছে, একটা খাল নিতে পেরেছে, আর শেখ হাসিনা একটা মহাসমুদ্র বিজয় করেছেন। তো সুতরাং আবার বলছে এরা এখন চুক্তি, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই করছে সেই করছে। এই যে একটা আসিফ নজরুল সাহেব যে আইন উপদেষ্টা, হ্যাঁ, তিনি তার মতন ভিন্ন ব্যক্তি মনে হয় বাংলাদেশের ইতিহাসে, ভবিষ্যৎ ইতিহাস লিখতে গেলে কিন্তু সেভাবে লেখা হবে যে যেই ব্যক্তি দায়িত্ব নিয়ে নাম ধরে ধরে, হ্যাঁ, এই যে উদ্ভট কথাগুলোর কথার মধ্যে আমি যাচ্ছি না, 26 লক্ষ ভারতীয় আর 22টা চুক্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো প্রপাগান্ডা করেছে, কিন্তু ড্যামেজটা কোথায় করে দিয়েছে দেখুন। দণ্ডিত জঙ্গি কারাগারে আটকে আছে, তাদেরকে রাতারাতি 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ধর্ষক
ধর্ষণ করার পরে তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে রাতারাতি জামিন ব্যবসা করে ছাড়িয়ে দেওয়া হলো। সন্ত্রাসী, এমনকি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নামধারী যারা সন্ত্রাসী ছিল তাদেরকে রাতারাতি ছাড়িয়ে দেওয়া হলো। জঙ্গিদেরকে কারাগার থেকে কাগজ দিয়ে 24 আওয়ার্স এর মধ্যে জামিন দেয়া বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই আসিফ নজরুল এই 1-2 মাসের মধ্যে এদেরকে ছাড়িয়ে দিয়ে শত শত কোটি টাকা লোপাট করেছে। তারপরে কি হয়েছে দেখুন, সেই সময় থেকে এখন পর্যন্ত বিগত 20 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে। অর্থাৎ ধর্ষকের জনক এবং হোতা ইউনূস এবং আসিফ, এটাই হচ্ছে বাস্তবতা। জঙ্গিরা আজকে এলাকায় এলাকায় গিয়ে তৌহিদি জনতার নাম করে মসজিদ মন্দিরে আক্রমণ করছে, সাম্প্রদায়িক হামলা করছে। একটা মাজারে গিয়ে সেখানে লাশ কবর থেকে তুলে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়েছে। আমাদের সনাতন সম্প্রদায়ের শত শত মানুষকে বাস্তুহারা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে 600 জন আমরা তালিকা করেছি সুনির্দিষ্ট নিহত হয়েছেন। পুলিশের সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন গর্ভবতী পুলিশ কনস্টেবল কাঁদছিলেন, তিনি প্রেগনেন্ট, তাকে যেন ছাড় দেয়া হয়। কিন্তু কোনোভাবেই এই জঙ্গিরা এই তৌহিদি জনতার নাম করে কাউকে ছাড় দেয়নি। এই যে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা, পাকিস্তানে পরিণত করার নৃশংস কাজটা আসিফ নজরুল গং এরা কেউই ছাড় পাবে না। সেটা রিজওয়ানা হাসান হোক, অবশ্যই করতে পারতো না। এবং আমাদের সুনির্দিষ্ট তালিকা আছে ইউনূসের কারা কারা কি করছে। লামিয়া মোর্শেদ বলেন, আর এই যে লুৎফি সিদ্দিকী বলেন, আর এই যে কিছু প্রতারক আমদানি করেছে বাংলাদেশে, আশিক চৌধুরী বলে এক প্রতারক আমদানি করেছে। এই প্রতারক ইভেন্ট ম্যানেজ করে বলছে বাংলাদেশে নাকি বিনিয়োগ আসছে। এই পরশু দিনের খবর, প্রক্টর এন্ড গ্যাম্বল ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছে। হ্যাঁ, তারা যে সমস্ত বিদেশি বিনিয়োগের কথা বলছে, 1 টাকার বিনিয়োগ দূরের কথা, বাংলাদেশে গত 1 বছরের মধ্যে প্রায় 150টার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ফ্যাক্টরি উৎপাদন বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে? কাঁচা মাল আনতে দিচ্ছে না। কেন আনতে দিচ্ছে না? এলসি করতে হবে। এলসি করলে কি হবে? ডলার এক্সপোর্ট, মানে ইম্পোর্ট বিল পেমেন্ট করতে হবে। ডলার রেখে একটা কৃত্রিম ভাবে, প্রতারণামূলক ভাবে রিজার্ভ দেখানোর জন্য, IMF কে খুশি করার জন্য, ওয়ার্ল্ড ব্যাংককে খুশি করার জন্য সকল মিল ফ্যাক্টরির চাকা বন্ধ হয়ে গেছে। মিল ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। প্রোডাকশন বন্ধ মানে শ্রমিকের বেতন বন্ধ। শ্রমিকের বেতন বন্ধ মানে কনজাম্পশন বন্ধ। কনজাম্পশন বন্ধ মানে পুরো অর্থনীতি এখন বিপর্যস্ত। শত শত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। রেভিনিউ কিভাবে পাবে? এরা তথাকথিত অর্থনীতির কথা বলে, অর্থনীতিবিদ হিসেবে নিজেকে দাবি করে পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। কথায় কথায় বলছে ব্যাংক ডাকাতির কথা। এরা তো কোনো ব্যাংকে ফাইন্যান্সিং করছে না। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে কোনো ব্যাংকে তারা মানি ফাইন্যান্সিং করবে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তাটাই কি? কেন্দ্রীয় ব্যাংক যদি সেখানে শুধু বসে বসে শুধু ইন্টারেস্ট রেট ফিক্স করে, তাতে তো হবে না, তাই না? এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে, এর থেকে মুক্তি বাংলার জনগণ শীঘ্রই এই ইউনূস শাহীর বিরুদ্ধে রাস্তায় নেমে অবশ্যই সেই বিজয় আমরা অর্জন করতে পারবো। তারা বারবার বলেছে যে বঙ্গবন্ধু কন্যা এবং তার সরকার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, সব দুর্নীতি হয়েছে। তাহলে এত যে উন্নয়ন হলো কার টাকায়? সেটা তো তারা প্রমাণও করতে পারছে না। তারা তো একটা উন্নয়নও করেনি। এখন তো কেউ নেই আওয়ামী লীগের, কোথাও দুর্নীতি প্রমাণিত হলো না, কোনো উন্নয়ন হলো না। না, এখন দুর্নীতির কথা, এখন এগুলো হচ্ছে কথার কথা। না, কথার কথা। আমি বলবো না বাংলাদেশে দুর্নীতি হয়নি। এটা যদি আমি বলি তাহলে সেটা সর্বৈব মিথ্যা কথা বলা হবে। বাংলাদেশে দুর্নীতি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, পৃথিবীর সব দেশে আছে। কথা হচ্ছে রাষ্ট্র প্রধান কি সেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কিনা। আপনি দেখুন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার অফিসে, কার্যালয়ে কর্মরত একজন স্টাফকে গ্রেফতার করার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে। এর আগে কখন হয়েছে এই কাজ? আমাদের সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থা নিয়েছে। কোন সরকার করেছে সেটা? হ্যাঁ, অনেক ব্যক্তি পর্যায়ে, পুলিশে, সরকারি কার্যালয়ে গিয়ে সাধারণ মানুষ যে সমস্ত দুর্নীতির ভোগান্তিতে পড়েছিল সেগুলো হয়তো আমরা শতভাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। সেখানে আমাদের দুর্বলতা ছিল, মানুষের ক্ষোভ ছিল, কিন্তু মানুষের ক্ষোভ থেকে সরকারের উৎখাতের ক্ষোভ ছিল না।
সরকার উৎখাত করার জন্য তারা কি করেছে, তারা স্নাইপার নিয়োগ দিয়েছে। এই যে স্বৈরাচার ইউনূস, আপনি একজন আমাদের লিখেছেন যে এতবার বিদেশ গিয়েছে, সে এতবার বিদেশ যাওয়ার তার ফলটা কি? অর্থনীতি আজকে ধ্বংসের পথে। সে শুধু বিদেশে যাচ্ছে, ঘুরছে ফিরছে, আর তার যেই এই যে বিনিয়োগ বোর্ডের একজন আশিক চৌধুরী নামক একটা বিদেশ থেকে আমদানি করে এনেছে, হ্যাঁ, তার বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সে খালি ইভেন্ট ম্যানেজ করে সেখান থেকে পয়সা খাচ্ছে। আর একজন আছে লুৎফি সিদ্দিকী, হ্যাঁ, সে তাকে সেখানে বিশেষ একজন দূত বানিয়েছে। লুৎফি সিদ্দিকীর বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের আইজি ছিলেন। তো পুলিশের আইজি হয়ে এই ছেলেকে তিনি কিভাবে ইউকেতে 60 লক্ষ টাকা খরচ করে বছরে প্রাইভেট কলেজে পড়ান, হ্যাঁ, দুর্নীতিবাজের সন্তানকে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, বাংলাদেশের দুতিয়ালি করার জন্য। তো এদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই যে সৈয়দা রিজওয়ানা হোসেন, তার মানে স্বামী, তিনি গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এখন পরিবেশের জন্য কথা বলেন। তার স্বামীর গার্মেন্টস ব্যবসার যে পরিবেশ দূষণ, সেটা নিয়ে কোনো কথা তিনি বলতে পারবেন? বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে পলিউশন, সেখানে কি ঠিকভাবে আপনার পরিবেশের কি অবস্থা, কি হাল, সেটা আমরা জানি। ব্যাংকে থেকে বিশাল অঙ্কের লোন নিয়ে এখন সেটাকে মেরে দেওয়ার পায়তারা করছে প্রত্যেকটা ব্যক্তি। এদের মধ্যে, এই উপদেষ্টা সমাজের মধ্যে আমার মনে হয় একমাত্র আছেন যিনি একজন আলেমকে সেখানে নিয়েছেন, ডক্টর খালিদ, তিনি কিছুটা পারফর্ম করছেন। বাকি সবাই মানে একেবারে পৈতৃক সূত্রে চোর ডাকাতকে তিনি সেখানে এস্টাবলিশ করেছেন। আসিফ নজরুল, আমি বলবো তিনি ডিগ্রিধারী হতে পারেন, নৈতিকভাবে একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ, এই যে ইউনূস শাহী, এই ইউনূসকে কখনো দেখা যায়নি। আমরা সবাই ধর্ম পালন করি। আমি চট্টগ্রাম শহরে 3টা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি। আমি মসজিদ মন্দির তৈরিতে বঙ্গবন্ধু কন্যা সরকারের সহযোগিতায় আমরা অনেক মানুষকে সহযোগিতা করেছি। আমাদেরকে তারা বানিয়েছে নাস্তিক, আমাদেরকে তারা বলছে আমরা ইস্কনের এজেন্ট, নানান ধরনের এই যে শিবিরের রাজাকারের যেই গোষ্ঠী, তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা করছে। অথচ যেই লোক জীবনে কখনো মসজিদে যায়নি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, 88 বছর বয়সে হয়েছে, জীবনে ওমরা হজ পর্যন্ত করেনি। আমি একেবারে তরুণ বয়সে ওমরা হজ করার সুযোগ হয়েছিল, আমি পবিত্র কাবা শরীফে গিয়ে ওমরা হজ করেছি। আমাদেরকে তারা বানিয়েছে নাস্তিক এবং ধর্মবিরোধী, আর একজন মানে ঘোষিত এলজিবিটি, ওই যে সমকামী অধিকারের এবং সুদখোর, তাকে বানিয়েছে তাদের ইমাম। এটাই হচ্ছে আমাদের মুনাফিক ধর্ম ব্যবসায়ীদের ধর্ম, যে তারা ধর্মকে বানিয়ে দিয়েছে ব্যবসা। হ্যাঁ, ধর্ম থাকবে আমার অন্তরে, আমার বিশ্বাসে, আমার কাজের প্রতিফলনের মধ্যে। সেটাকে আমাকে মাইকিং করে ধর্ম ব্যবসা করার কথা তো আমাদের পবিত্র মহানবীও কখনো সেইটা করেননি। এবং এই যে একটা শরিয়ার ভিত্তিক রাষ্ট্রের নাম করে মানুষের উপরে জুলুম করা, তৌহিদি জনতার নাম করে মানুষকে হত্যা করা, এই যে একটা আফগানিস্তানে পরিণত করার চেষ্টা, এটা সকল দায় হচ্ছে ইউনূস, শুধু ইউনূস, তার সাথে আছে খুনি তারেক রহমান, তার সাথে আছে ৭১-এর আলবদর গোষ্ঠী, এখন যুক্ত হয়েছে আমরা বলছি লাল বদর, হ্যাঁ, এরা যুক্ত হয়েছে। এবং এদের কারণে আজকে বাংলাদেশ। আমি আপনাকে এই জায়গাটা একটু থামিয়ে এখন একটু অন্যদিকে যাব প্রশ্নে, সেটি হচ্ছে দীর্ঘ সময়ের চক্রান্তের, মেটিকুলাসলি চক্রান্তের এই জঙ্গি জিহাদিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছে। এটা কোনো স্বতঃস্ফূর্ত সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলনের কোনো আন্দোলন ছিল না। তো এখানে অনেকেই বলার চেষ্টা করেন, আমি দেখি যে প্রচুর সমালোচনা হয়। আমি সেই সমালোচনার একটি প্রশ্ন আপনাকে করতে চাই। সবাই বলে যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছেলেরা সুযোগ পেল, কেন এতিমখানার ছেলেরা সুযোগ পেল, কেন তাদের পড়াশোনার সুযোগ দেওয়া হলো, কেন তারা এত সামনে আসতে পারলো, এত অগ্রসর হতে পারলো। তারা অগ্রসর হয়েছে বলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমি মাদ্রাসায় বা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে, বা সেই সব কারণেই হয়তো বা বাংলাদেশে আজকে জঙ্গি জিহাদিদের সংখ্যা বেশি, এবং সেইখানে সরকার পৃষ্ঠপোষকতা করেছে এবং এটাকে নানানভাবে চর্চিত হয়ে এসে বঙ্গবন্ধু কন্যাকে এক ধরনের সমালোচনার মুখোমুখি ফেলে দিচ্ছে। এই যে নেগেটিভ প্রোপাগান্ডা, এর উত্তরে আপনি কি বলবেন? দেখুন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করেন। আমি মাদ্রাসার ছাত্র বলি বা স্কুল কলেজের ছাত্র বলি,
বৈষম্য তিনিই নিরসন করার জন্য সর্বাগ্রে ব্যবস্থা নিয়েছেন। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করেছেন। মাদ্রাসা বিক্রি করে মানুষের কাছ থেকে দান খয়রাত নিয়ে এরা দল চালাতো, আর তিনি 6,000 মাদ্রাসা বিল্ডিং করে দিয়েছেন, কারিকুলামের উন্নয়ন করেছেন, এবং সেই উন্নয়নের কারণেই কিন্তু মাদ্রাসার ছাত্ররাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাচ্ছে। এর মধ্যে আমি কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখি না। হ্যাঁ, তারাও মানুষ, এবং মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলোতে সাধারণ শিক্ষাই দেওয়া হয়, 3টি অতিরিক্ত ধর্মীয় শিক্ষা সেখানে থাকে। এখন সে যদি বিজ্ঞানে ভালো হয়, সে যদি অঙ্কে ভালো হয়, সে যদি ইংরেজিতে ভালো হয়, কেন সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না? এটা তো একেবারে একটা অন্যায্য কথা। এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে তারা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করেছে। এখন কথায় কথায় শুধু তাদের দোষ দিলে তো চলবে না, তাই না? এখন যদি আমি বলি কওমি মাদ্রাসার ছাত্ররা তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, তারা বেকারত্বের মানে বেকারত্ব যাতে তাদের সেখানে যাতে করে তাদের জীবন নষ্ট না হয়, এর জন্য তাদের একটি ডিগ্রিকে, দাওরায়ে হাদিসকে সমমান দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজের। সেটার মাধ্যমে তারা শুধুমাত্র মসজিদে তারা ইমামতি বা মুয়াজ্জিন হওয়ার জন্য তারা কিছু কাজ, ধর্মীয় চাকরিগুলো তারা পাওয়ার সুযোগ থাকে। এবং মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে তারা যেহেতু আরবি ভাষাটা জানে বা শিখেছে, সেখানে গিয়ে তারা সেখানে মানে ইমাম বা মুয়াজ্জিনের চাকরিটা তারা পায়, এর মাধ্যমে তাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। কিন্তু তাদেরকে তো ভুল বোঝানো হয়েছে যে সেখানে একমাত্র রাজনীতিবিদ আমি বলবো বাংলাদেশে যিনি মানে সর্বোচ্চ পর্যায়ে আসীন, যিনি 5 ওয়াক্ত নামাজ কখনো তিনি নিজে ব্যক্তিগতভাবে কাজা করেননি। হ্যাঁ, এবং তাকে আজকে বলা হচ্ছে যে তিনি ধর্মহীন। আমরা দেশের সবাইকে সাথে নিয়ে চলার জন্য মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকেও জীবনমান উন্নয়ন করাটাও তো রাজনীতিবিদ হিসেবে আমাদের দায়িত্ব, তাই না? এখন আমি যদি বলি, এই বাংলাদেশে যেগুলো সুনির্দিষ্ট সন্ত্রাসী কাজগুলো হয়েছে সেগুলো কি মাদ্রাসার শিক্ষার্থীরা করেছে? ইংলিশ মিডিয়ামে পড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি হলি আর্টিজান ঘটনা করেনি? এবং এখনো দেখবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হিজবুত তাহরির, সেখানে তো কোনো মাদ্রাসার ছাত্র সেখানে সুযোগ পায় না। হিজবুত তাহরির সেখানে কিন্তু ব্যাপক আকারে সেখানে তাদের অবস্থান করেছে। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, সেখানে হিজবুত তাহরির নেই, সেখানে জামায়াত শিবিরের অবস্থান নেই। তারপরে বুয়েটে হিজবুত তাহরির এবং উগ্র জঙ্গি গোষ্ঠী সেখানে ব্যাপকভাবে সেখানে ঢুকে গিয়েছে। সেখানে আমি মাদ্রাসার ছাত্রদেরকে কেন শুধু দায় দিব? মাদ্রাসার ছাত্রদেরকে শুধু দায় দিয়ে লাভ নেই। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হয়েছিল একটা পর্যায়ে গিয়ে, যে তারা মনে করেছে বৈষম্যের কথায় তারা বিভ্রান্ত হয়েছে। বৈষম্যের কথা বলে তারা সরাসরি যে সরকার উৎখাত করবে এবং শত শত মানুষকে গুলি করে হত্যা করবে, পুলিশ সদস্যদেরকে হত্যা করবে এবং রাষ্ট্রকে হাইতি এবং সোমালিয়ায় পরিণত করবে, এটা এখন মানুষ তো সেটা তখন বোঝেনি। মানুষ বুঝেছিল নির্বাচন হবে বা একটা কিছু হবে, সরকার একটা নতুন একটা সরকার হবে, কনসেনসাস হবে, সবার মধ্যে একটা আলোচনা হবে, এই। কিন্তু আজকে আমরা কি দেখছি? ইউনূসের যে মিথ্যাচার, আয়নাঘর একটা কথা বলছে, আয়নাঘর। হ্যাঁ, তা জঙ্গিদেরকে আমি আটকে রেখে সেই জঙ্গিকে যদি আমি নির্মূল করি, সেটার জন্য তো আমার জন্য দোয়া করা উচিত, আর এটার জন্য আমার সোয়াব হওয়া উচিত। একটা জঙ্গি যদি নির্মূল হয়, সেই জঙ্গি সমাজ থেকে যদি নির্মূল হয় এবং নিশ্চিহ্ন হয়, তার জন্য তো সমাজ আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আজকে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর 30 জন সদস্যকে, সার্ভিং অফিসার আছে এর মধ্যে অর্ধেক, যারা জঙ্গি দমনের কাজ করেছে। ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় বাংলাদেশে যারা ইসলামিক স্টেটে যারা জয়েন করেছিল, তাদেরকে পাকড়াও করেছে, তাদেরকে আটকেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করেছে। আজকে তাদের বিরুদ্ধে এই তথাকথিত ট্রাইব্যুনাল ওয়ারেন্ট দিচ্ছে। আমার সেনাবাহিনী যেখানে জঙ্গি দমন এবং শান্তি রক্ষায় সারা পৃথিবীতে যেখানে সুনাম অর্জন করেছে, আজকে সেই সেনাবাহিনীকে আনসার বাহিনীর চাইতে নিচে নামিয়ে দিচ্ছেন আপনারা। একটা দারোয়ানের সাথেও মানুষ যেভাবে করে ভালোভাবে কথা বলে, এই যে চিলড্রেন পার্টির এই যে কিছু ছেঁচড়া, কিছু কিশোর গ্যাংয়ের সদস্য নেতারা কি বাজেভাবে সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা সময় সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু রাজনীতি করেছে, কিন্তু কখনো সেনাবাহিনীকে অপমানজনক কোনো কথা বলেননি। সেনাবাহিনীর সবচেয়ে বলেনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তো দূরের কথা, যেখানে দুবেলা ভাত পেত না সৈনিকেরা, সেখানে দুবেলা ভাত নয় শুধু, আজকে ক্যান্টনমেন্ট গুলো বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন। আজকে সামরিক বাহিনীর সদস্য হওয়ার জন্য, সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একটা সময় সেখানে এত কম বেতন ছিল, তাদের জীবনযাত্রাটা কঠিন ছিল। আজকে বঙ্গবন্ধু কন্যায় সেখানে সাজ সরঞ্জাম, সেখানে মিলিটারি ইকুইপমেন্ট, সেখানে ফ্যাসিলিটি এবং হসপিটাল দেয়া সবকিছু সেখানে করেছে, এবং সেগুলো
আজকে দেখুন এই যে কিশোর গ্যাং, এই ছেঁচড়া দল, এই ছেঁচড়াদের দল কিভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে, এবং তাদের সবার মানে গুরু হচ্ছে পিনাকি নামক আরেকজন সন্ত্রাসী, বিদেশে বসে বসে সেটা পরিচালনা করছে তাদেরকে। আজকের যে ঘটনা, বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিং অফিসারদের, আমাদের ফৌজদারি কার্যবিধির 197 ধারায় পরিষ্কার লেখা আছে, কোন সরকারি অফিসার, সেটা সেনাবাহিনী হতে পারে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে, তার দায়িত্ব পালনকালীন অবস্থায় যদি তার বিরুদ্ধে কোনো প্রসিডিং আনা হয়, সেই ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি লাগবে, কারণ সরকার প্রাইমারি ইনভেস্টিগেশন করবে, কারণ সে দায়িত্ব তিনি পালন করেছেন সরকারের একজন কর্মচারী হিসেবে। তাকে আপনি সেই দায়িত্ব পালনের জন্য, সেই পদে থাকার জন্য আপনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিবেন, তাকে আপনি ফাঁসিতে ঝোলাবেন, তাকে আপনি বিচারের সম্মুখীন করবেন, এটা কোন মগের মুল্লুকের রাষ্ট্র? আমি তো বুঝলাম না। আজকে তাই দেশপ্রেমিক সকল শক্তি, সেটা সেনাবাহিনী বলি, সেটা নৌবাহিনী বলি, সেটা বিমান বাহিনী বলি, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলি, সেটা পুলিশ বাহিনী বলি, সেটা আনসার বাহিনী বলি, তারা তো পার্মানেন্ট গভর্নমেন্ট। আমি সরকারে ছিলাম 5 মাস, মন্ত্রী ছিলাম, সংসদ সদস্য ছিলাম 5 বছর। তো সুতরাং আমরা কিন্তু অস্থায়ী, আমরা কিন্তু আম জনতার অংশ, এবং সেখান থেকে নেতৃত্ব দিয়ে সরকারের শীর্ষ জায়গায় পৌঁছাই। কিন্তু যারা সরকারের স্থায়ী অঙ্গ, তাদের বুঝতে হবে, এই যে দুষ্কৃতিকারী, নৈরাজ্যকারী জঙ্গি গোষ্ঠীকে যদি তারা পরাস্ত করতে না পারে, কোনো প্রতিষ্ঠান থাকবে না। বিচার বিভাগকে মব জাস্টিসের মাধ্যমে চিফ জাস্টিস পরিবর্তন করা হলো বাংলাদেশে, মব ভায়োলেন্সের মাধ্যমে। এটা মানে পাকিস্তানি স্বৈর শাসকরা যা করতে পারেনি, হানাদার বাহিনী যা করতে পারেনি, পরবর্তীতে সামরিক ডিক্টেটররা যা করেনি, এই জঙ্গি গোষ্ঠী তা করেছে। এটা আমাদের জন্য লজ্জা, এবং যারা তাদের অর্ডার ক্যারি করছে, যে সামরিক বাহিনী আজকের এই সরকারের, এই অবৈধ সরকারের অর্ডার ক্যারি করছে, তাদের জন্য লজ্জা। এই বাংলাদেশ থাকবে না যদি সকল বাহিনী, সকল সংস্থা, সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই খুনি ইউনূস এবং তার গ্যাং এবং তাদের মদতদানকারী আরেকজন জঙ্গি গোষ্ঠীর মদতদানকারী বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দের একজন ব্যক্তি তারেক রহমান এবং জামায়াতে ইসলামের যে শীর্ষ নেতারা, তাদেরকে যদি পাকড়াও করতে না পারে, তাদেরকে যদি এই মানে অবৈধ সরকার থেকে সরাতে না পারে, এবং একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে যদি নির্বাচন করতে না পারে, বাংলাদেশ সোমালিয়ায় পরিণত হবে, হাইতিতে পরিণত হবে, আফগানিস্তানে পরিণত হবে। এই দায়িত্ব এই স্থায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে অবশ্যই বর্তায়। আমরা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে আমরা সংগ্রাম করব, আন্দোলন করব, কিন্তু আমরা তো গৃহযুদ্ধ করতে চাই না, এবং সেই গৃহযুদ্ধ করার সক্ষমতা কিন্তু আওয়ামী লীগেরই আছে, কিন্তু আওয়ামী লীগ করবে না। এই দেশটাকে সাজিয়েছে আওয়ামী লীগ, এই দেশটাকে সাজিয়েছে শেখ হাসিনা। সুতরাং গৃহযুদ্ধ করতে আমরা চাই না, কিন্তু প্রয়োজন বোধে যা করার আমরা অবশ্যই করব, এবং এদের প্রত্যেককে আমরা দেখে রাখবো। এবং যারা আজকে বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের প্রত্যেককে আমরা তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করব, শুধু সময়ের অপেক্ষা। আপনি যে কথাটি বলেন, এর সাথে আমি একটি প্রশ্ন যুক্ত করতে চাই। এখন সারা বাংলাদেশে যে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন, তারা মিছিল করছেন, গ্রেফতার হচ্ছেন আমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে। তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি অসীম সাহসে তারা মিছিল করছে, মাথা পিছু 5,000 টাকা নির্ধারণ করে দিয়েছে, মানে ধরিয়ে দিলে 5,000 টাকা পাবে, কোথাও ভাড়া দিচ্ছে না, ভাড়া মানে একটা নাগরিকের যে মানবিক অধিকার সেটি ক্ষুণ্ণ হচ্ছে। পুলিশের উপর একটা হিসেব দেয়া আছে, প্রতিদিন এতগুলো ছেলেকে অ্যারেস্ট করতে হবে, আওয়ামী লীগকে প্রতিদিন কোনো না কোনো আওয়ামী লীগকে ধরতেই হবে। এরকম একটি মানবতা লঙ্ঘনের যে সময় যাচ্ছে, এবং তৃণমূলের কর্মীরা যেভাবে যুদ্ধ করে যাচ্ছে, সেই তৃণমূলের কর্মীদেরকে আপনি কিভাবে সাহস দিবেন, কিভাবে তাদের জন্য কি বলবেন? সংযোগে আনুন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো হ্যালো। আমি ব্যাক স্টেজে আছি, আমি সরি ব্যাক স্টেজে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। জি জি, বলুন। জি, দেখুন, বাংলাদেশে এই যে চোর ধরিয়ে দেওয়ার জন্য, খুনি ধরিয়ে দেওয়ার জন্য, তারপর দুষ্কৃতিকারী ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ যদি সেই অর্থ পুরস্কারের কথা বলে, জঙ্গি ধরিয়ে দেওয়ার জন্য,
আজকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে ধ্বংস করার বা সেখানে তাদেরকে মানে এইভাবে করে হত্যা করার বা গ্রেফতার করার কারণটা কি? কারণ বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়। পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য কিন্তু তৃণমূল নেতাকর্মীদেরকে ধ্বংস করতে চায়। যদি সরকারের থেকে যদি কেউ দোষ করে থাকে, দুর্নীতি করে থাকে বা কোনো ধরনের অপরাধ করে থাকে, তাহলে সেটা আমি করেছি, আমি সংসদ সদস্য ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, তাহলে আপনি আমার বিচার করুন। আমার তৃণমূলের একজন কর্মী, তিনি একজন ওয়ার্ডের নেতা, একজন ওয়ার্ডের অ্যাক্টিভিস্ট, তাকে কেন আপনি গ্রেফতার করছেন? তিনি কোন সরকারি সিদ্ধান্ত নিয়েছেন বা তিনি কোন কাজটি করেছেন, দুর্নীতি করেছেন, যে তাকে আজকে আপনারা পুরস্কার দিয়ে তাকে জঙ্গি হিসেবে ট্রিট করে আপনারা অ্যারেস্ট করছেন আর জঙ্গিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছেন? তো এই যে একটা অরাজক পরিস্থিতি এবং এই যে একটা নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি, এর অবসান শীঘ্রই হতে হবে। এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু একমাত্র টার্গেট, তারা 5ই আগস্ট হত্যা পরিকল্পনা সফল করতে পারেনি এবং এখন আমরা দেখছি তারা গণহত্যার বিষয় দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট করে সেখানে জামাতি প্রসিকিউটরকে দিয়ে তাদের মতো করে তারা পুরো আইনকে নিজের হাতে নিয়ে প্রভাবিত করে নিজেরাই সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট করছে। আমি আইনটির বিষয়ে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো যদি অধ্যাদেশ পাশ হয়, সেই অধ্যাদেশকে অবশ্যই সংসদে পাশ করিয়ে নিতে হবে, নয়তো সেই অধ্যাদেশ কিন্তু অসম্পূর্ণ একটি আইন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি, সেটা মূল আইনটি পাশ করা হয়েছিল সংসদে। সেখানে কোন ধরনের সংশোধনী আনতে হলে অধ্যাদেশ আকারে আনতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ হবে যখন সেটা সংসদে সেটা পাশ হবে। সংসদে সে আইন পাশ না করে একটি অসম্পূর্ণ আইন দিয়ে একটা জামাতের ক্যাঙ্গারু কোর্ট, অর্থাৎ এটা তো আমি বলবো যে গ্রাম্য সালিশ কোর্টের চাইতেও নিম্নমানের আইনি এখতিয়ার, তার গ্রাম্য সালিশ কোর্টের চাইতে নিম্নমানের আইনি এখতিয়ারে একটা জঙ্গি গোষ্ঠীর উকিল তাজুল ইসলাম, তাকে দিয়ে যে নাটক সাজানো হয়েছে, এই নাটক তো আইন সিদ্ধ তো নয় বটেই, এই নাটকের জন্য তাদের সকলের শাস্তি হওয়া উচিত। সম্পূর্ণ ইল্লিগেল ল দ্বারা এই ট্রায়াল চালানো হচ্ছে। এই আইনটা পাশ করা হয়েছিল সংসদে, সেটা সংশোধন করেছে ইউনূসের অধ্যাদেশ দিয়ে। ইউনূসের অধ্যাদেশের কোনো তো আইনি বৈধতা নেই, কারণ সেটা তো আর সংসদে যায়নি। এটা একটা ইল্লিগেল আইন, ইল্লিগেল আইন দিয়ে ইল্লিগেল কোর্ট করে ইল্লিগেল ট্রায়াল চলছে। এই ট্রায়ালের কোনো মূল্য নেই এবং এই ট্রায়ালের মাধ্যমে তারা আমাদের ফাঁসি দিতে চায়, আমাদেরকে কারাদণ্ড দিতে চায়, আমাদেরকে শাস্তি দিতে চায়। এই শাস্তির কোনো মূল্যই আমাদের কাছে নেই। এই কোর্টের প্রত্যেকটা ইট সাক্ষী হয়ে থাকবে এবং প্রত্যেকটা ইট সাক্ষী হয়ে থাকবে কত বড় অবিচার তারা করছে। এমনকি জেনারেল জিয়ার সময়ে যেভাবে করে আর্মি অফিসারদেরকে শর্ট কোর্ট মার্শাল করে হত্যা করা হতো, ফাঁসি দেওয়া হতো, এটা তারা এই ধরনের কাজ করতে চাইছে, কিন্তু এরা সফল হবে না। আমাদেরও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদেরও এখন কিন্তু আর সেই সহনশীল শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ আন্দোলনের মানসিকতা কিন্তু এখন আর নেই। সুতরাং এমত অবস্থায় এই খুনি গ্যাংকে তারা যেই নৃশংসতার মাধ্যমে আমাদের উপর চড়িয়ে দিয়েছে, সেই যথাযথ যেটা বলা হয় যে ইটটি মারলে যেমন পাটকেলটি খেতে হয়, সেই ইট এবং পাটকেলের সংঘর্ষ কিন্তু বাংলাদেশে খুবই শীঘ্রই হতে যাচ্ছে। আমাদের দুঃখ একটাই, যে দেশটাকে সাজিয়েছেন শেখ হাসিনা, সেই দেশে ধ্বংস, গৃহযুদ্ধ, মানুষ হত্যা সেটা আবারও হোক, সেটা আমরা কেউই চাই না। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কারণ এতে মানুষেরই কষ্ট হবে। তাই আমরা বলবো শুভবুদ্ধির উদয় অন্য রাজনৈতিক দলগুলোর যদি না হয়ে থাকে, জামায়াতে ইসলামী এখন সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আপনি দেখেন যে তারা সুন্দর কথা বলার জন্য জাসদ থেকে কিন্তু ভাড়ায় নেতা নিয়ে এসেছেন ডক্টর শফিককে। তিনি জাসদ থেকে এসে জামায়াত ইসলামীদের চমৎকার সুন্দর কথা বলছেন, কিন্তু আসল জামায়াত ইসলামী কে? আসল জামায়াত ইসলামী হলো গিয়া আমির হামজা। আমির হামজা কি জিনিস সেটা আমি জানি। তো সুতরাং জামায়াত ইসলামের মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পন্ন, তাদের মধ্যে যাদের মধ্যে রাজনৈতিক সৌজন্যবোধ আছে, যাদের মধ্যে রাজনৈতিক দর্শন সম্পর্কে জ্ঞান আছে, আমি তাদের প্রতিও বলবো যে হ্যাঁ, জামায়াত দল হিসেবে যে পাপ করেছিল, যে দোষ করেছিল, যেই প্রজন্ম সেটা করেছিল, সেটা থেকে উত্তরণ হয়ে
আপনারা যারা নতুন প্রজন্মের এসেছেন, যাদের মধ্যে মানবিকতা বোধ যদি থেকে থাকে, রাজনৈতিক দর্শনের প্রতি যদি কোনো সম্মান থেকে থাকে, বাংলাদেশের সংবিধানের প্রতি যদি কোনো সম্মান থেকে থাকে, আপনারা উদ্যোগ নিন যে এই যে মার্ডারাস রেজিম আপনারা আর চালাবেন না। তাহলে কিন্তু হ্যাঁ, একটা বিষয় বলছে অনেকে যে জামাতে ইসলামী ভালো ভালো কথা বলছে, 32 নম্বর ভাঙতে কারা গিয়েছিল আমরা সেটাও কিন্তু দেখেছি এবং জানি। বিশেষ করে বিএনপির যে বিশাল একটা টিম সেখানে গিয়ে ট্রাক্টর নিয়ে গিয়ে যে ভেঙেছিল সেটাও আমরা জানি। আবার অনেকে বলছেন যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তো আর 32 নম্বর ভাঙতে যায়নি। সেটা যদি হয়ে থাকে, অতটুকু পরিমাণ শুভবুদ্ধি যদি তাদের মধ্যে থেকে থাকে, তাহলে সেই পরিবর্তন আমরা দেখছি না কেন? সেই পরিবর্তন আমরা দেখতে চাই যে আসলে যদি আপনাদের মধ্যে সেই বোধটা থেকে থাকে যে বাংলাদেশকে আপনারা একটা 1971 সালে তারা 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, 1971 সালে তারা বাংলাদেশের বিপক্ষে ছিল। তারা বঙ্গবন্ধুকে মানে না, 1971 সালকে মানে না। তারা তো আসলে এই বাংলাদেশকেও মানবে না, এবং বঙ্গবন্ধুর প্রতি রাগ, বঙ্গবন্ধু কন্যার প্রতি রাগ তো সেই কারণেই। তো অবশ্যই বঙ্গবন্ধু না, আমি যেটা বলছি যে তাদের মধ্যে যদি ওই অনুভূতিটা বিন্দুমাত্র যদি না আসে, তাহলে আবারও ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেন। কিন্তু তাদের সামনে একটা সুযোগ এসছে, যে পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার আত্মশুদ্ধির সুযোগ এসছে। সেই আত্মশুদ্ধির সুযোগটা যদি তারা এখন না নেন, পরবর্তী আরো কয়েকটি প্রজন্ম কিন্তু সেটার মানে ভোগান্তিতে পড়বে। আমি সেই কথাই বলছি, এবং বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, সেখানেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা প্রগতিশীল যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে সেই আত্মশুদ্ধি যদি না আসে, তারা যদি মনে করেন এই ধ্বংসের খেলা তারা চালিয়ে যাবেন, তাদেরও ঘরবাড়ি থাকবে না। কিন্তু আমরা 15 বছর রাষ্ট্রীয় দায়িত্ব ছিলাম, জিয়াউর রহমানের সমাধির একটি ইটও সরেনি। জিয়াউর রহমানের 3টা কবর আছে, চট্টগ্রাম সার্কিট হাউস আছে, সেখানে কিন্তু কিচ্ছু হয়নি। রাঙ্গুনিয়াতে আছে সমাধি কমপ্লেক্স, সেখানেও কিছু হয়নি, একটা ইট পাটকেল পড়েনি। কারণ আমরা মৃত মানুষকে শ্রদ্ধা করতে জানি, এবং জাতীয় সংসদের পাশে ডিজাইন নষ্ট করে সেখানে সমাহিত করা হয়েছে, স্মৃতিসৌধ করা হয়েছে, সেখানে আমরা হাত দেইনি। খালেদা জিয়ার বাড়ি যেটা সরকার দুটো দিয়েছে, একটা ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে নিয়েছে, কিন্তু আরেকটা কিন্তু রয়ে গিয়েছে, সেখানে আমরা হাত দেইনি। কিন্তু আপনারা এই বাংলাদেশে এখনো আছেন। ভবিষ্যৎ আমরা একসাথে যদি বাংলাদেশে থাকতে হয়, এই অপরাধ যেগুলো আপনারা করেছেন সেগুলো প্রত্যেকটির বিচার হবে। 32 নম্বরের প্রত্যেকটা ইটের হিসাব দিতে হবে। 32 নম্বরের প্রত্যেকটা ইটের হিসাব দিতে হবে। আমার 600 কর্মীকে হত্যা করেছেন 5 তারিখের পর থেকে, তার আগে 300 কর্মী, 900 থেকে 1000 কর্মীকে হত্যা করেছেন, প্রত্যেকটার হিসাব দিতে হবে। আওয়ামী লীগ এত সহজে দল নয়। আওয়ামী লীগ 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগের সাথে কমিউনিস্ট পার্টি আছে, আওয়ামী লীগের সাথে ওয়ার্কার্স পার্টি আছে, জাতীয় পার্টি আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আছে। এবং আমি মনে করি আওয়ামী লীগের সাথে বিএনপিরও যারা প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও কিন্তু গোপনে থাকবেন এবং সমর্থন দেবেন। এবং আমি মনে করি জামাতে ইসলামের মধ্যেও যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ থাকবেন, তারাও আওয়ামী লীগের কাজে সমর্থন দিবেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে এসেছি, একদম শেষ বক্তব্য শুনতে চাইবো। একটি হচ্ছে যে বাংলাদেশ সবসময় নিরাপদ বঙ্গবন্ধু কন্যার হাতে, সে কারণে তিনি বারবার টার্গেট হন। এবং আমরা দুষ্ট লোক সমালোচকদের বারবার শুনি যে রিফাইন আওয়ামী লীগ। এই দুষ্ট লোকদের জন্য যদি আপনি ছোট্ট করে কিছু বলেন, একদম ছোট্ট করে, আমরা শেষে। আমি সর্বশেষ একটা কথা বলবো, রিফাইন্ড আওয়ামী লীগ নাকি আপনার লেগেসি আওয়ামী লীগ, এই সমস্ত আলোচনা করে তারা শুধুমাত্র প্রকৃত ঘটনাকে ধামাচ চাপা দিতে চাচ্ছে। তারা বুঝে গিয়েছে আওয়ামী লীগের যে লেগেসি, এটার কাছ থেকে বাংলাদেশের মানুষ এক চুলো সরেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এখন মানুষ, ওই যে বলা হয় না মহরমের সময় যে মানুষ যে মাতম করে, হ্যাঁ, এখন হাই হাসিনা করে বাংলাদেশের মানুষ কিন্তু মাতম করছে যে কি হারালাম, তাই না? সুতরাং
এই এই প্যানিকে তারা এখন কিছুক্ষণ বলছে রিফাইন্ড আওয়ামী লীগ, তারা কিছুক্ষণ বলছে এক্সিট প্ল্যান, তারা কিছুক্ষণ বলছে সেফ এক্সিট, নানান কথা বলছে, কারণ তাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই যাওয়ার সময় 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, কিন্তু তাদের কারো নিস্তার থাকবে না। যারা দেশবাসীর সাথে এত বড় প্রতারণা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইউনূস কিন্তু প্যারিসে চলে যাবে, তার সুন্দর অ্যাপার্টমেন্ট আছে প্যারিসে। ইউনূসের মেয়ে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গিয়ে, মনিকা ইউনূস লন্ডনে আমেরিকাতে চলে গিয়েছে, আর দিনা ইউনূস কিন্তু সেখানে স্থায়ী হয়ে গিয়েছে। তাদের কিছুই হবে না, হবে এই যে এই কিশোর গ্যাং, এই 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 কিশোর গ্যাং এর একটাও ছাড় পাবে না। আর তাদেরকে যারা বাতাস দিয়েছে, তাদেরকে যারা মন্ত্রণা দিয়েছে, হ্যাঁ, আসিফ নজরুল থেকে রেজওয়ানা হাসান, আশিক চৌধুরী থেকে লুৎফি সিদ্দিকী, এদের কারো নিস্তার থাকবে না।